আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে, মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাউফল, গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ। এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক। কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন, তাকে যদি আপনারা হারান, তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে।
এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাউফল, গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ। এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক। কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন, তাকে যদি আপনারা হারান, তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। এনসিপির বড় নেতা মনিরা শারমিন, যিনি সরকারি চাকরি করেছেন, করা অবস্থায় এনসিপি করেছেন, এনসিপির নেতৃত্ব দিয়েছেন, যেটা বাংলাদেশের সরকারি চাকরি বিধির পুরোটা লঙ্ঘন এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। সেই কাজ করেও তার কিছু হয়নি। পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছিলেন, সেই আশাটাও পূর্ণ হয়নি। আদালতে মামলা করেও কোনো কুলকিনারা পাননি। তার বিকল্প আরেকজনকে এমপি করেছে এনসিপি। এরকম বিতর্কের জন্ম দেয়া মনিরা শারমিন সাবেক সরকারি কর্মকর্তা, যিনি জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়াতে চাকরি করতেন। জুলাই আন্দোলনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, তিনি কুষ্টিয়াতে চাকরি করা এই মনিরা শারমিন, তিনি দাবি করেছেন নুরুল হক নূরকে তিনি এবং তারা নেতা বানিয়েছেন, কিন্তু নূর গিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার কাছে। নুরুল হক নূরকে মনিরা শারমিন কিভাবে নেতা বানালেন, এই প্রশ্ন উঠতেই পারে যে হু ইজ মনিরা শারমিন, তিনি কোথায় ছিলেন, কিভাবে নেতা বানালেন, জুলাই আন্দোলনে তার অবস্থান কোথায় ছিল, আন্দোলনের সময় কুষ্টিয়া থেকে কারওয়ান বাজারে ট্রান্সফার নিলেন, কারওয়ান বাজারে ট্রান্সফার নিয়ে ঢাকায় হয়তো মাঠের আন্দোলনে কিছু অংশগ্রহণ তার ছিল। শীর্ষ নেতৃত্ব তো অনেক দূরের কথা, মানে লাইমলাইটে আসা তো অনেক দূরের কথা, শীর্ষ নেতৃত্বের আশেপাশে যিনি ছিলেন না, আন্দোলন পরবর্তী সময়ে দীর্ঘ সময় পরে তাকে আমরা চিনতে শুরু করলাম। হয়তো শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটা গুড কানেকশন তৈরি হয়েছিল তার। এনসিপি তৈরি হওয়ার পরে তাকে আমরা এনসিপির দায়িত্ব নিতে দেখলাম, তখনও তিনি সরকারি চাকরি করা অবস্থায় এই দায়িত্ব পালন করেছেন। সরকারের বেতন একদিকে নিয়েছেন, অন্যদিকে রাজনীতি করেছেন। নিজেই নিজের নৈতিক অবস্থান যিনি ধরে রাখতে পারেননি, তিনি নুরুল হক নূরের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন যখন করছেন, তখন একটু জানা প্রয়োজন যে ঘটনার ভেতরের ঘটনা কি। তবে এটা সত্য, নুরুল হক নূর শেখ হাসিনার কাছে গিয়ে কি বলেছিলেন সেগুলো তো আমরা জানি। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে মনিরা শারমিন কি বলার চেষ্টা করছেন, কিভাবে নিজের ক্রেডিট নিয়ে নূরকে ছোট করার চেষ্টা করছেন। নেত্রী মনিরা শারমিনের কথা, তিনি সম্ভবত এনসিপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, তিনি যে কথাটা বলছেন কালবেলার এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলছেন নূরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে। মানে তিনি এবং তারা নূরকে নেতা বানিয়েছেন। এখন বুঝতে হবে যে নূরকে কিভাবে নেতা বানালেন। ডাকসুর সাবেক ভিপি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন মনিরা শারমিন, যেখানে নূরের অতীত টেনে সমালোচনা করেছেন তিনি। সমালোচনা তো করা যেতেই পারে। আজকে সন্ধ্যায় ফেসবুক আইডিতে পোস্টে মনিরা শারমিন লেখেন, নুরুল হক নূর আমার সহযোদ্ধা, যতবার বলেন জুলাই আন্দোলনের ছাত্রদের তারা তৈরি করেছে, ততবার আমার মনে পড়ে পুরনো দিনের কথা, যখন নূরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে।
নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন জামাত জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছিলেন, তবে আইনি জটিলতা, যেটা বললাম আইনি জটিলতা যেটা সেটা তো বললামই। 2019 সালে ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের জিএস ছিলেন মনিরা শারমিন। সেবারের নির্বাচনেই ভিপি হয়েছিলেন মনিরা শারমিন, অর্থাৎ একটা হলের জিএস ছিলেন মনিরা শারমিন। সেই অর্থে তিনি বলছেন যে নূরকে তারাই নেতা বানিয়েছিলেন এবং নূর গিয়ে শেখ হাসিনাকে আম্মা ডেকেছিলেন। এখন নূর গিয়ে শেখ হাসিনাকে আম্মা কিভাবে ডেকেছিলেন সেই ইতিহাস অনেকের হয়তো জানা আছে। ভিপি থাকাকালীনই ছাত্রলীগের নেতাদের সঙ্গে, সভাপতি সম্পাদকের সঙ্গে গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানেই তিনি তার বক্তব্যে বলেছিলেন যে শেখ হাসিনাকে দেখলে আমার মায়ের চেহারাটা ফুটে ওঠে, তার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। তখন ব্যাপক সমালোচনা হয়েছিল নুরুল হক নূরের। তখন মনে হয়েছিল যে নূর বোধহয় পোল্টি খেয়ে ছাত্রলীগের বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা থেকে এবার ছাত্রলীগে বোধহয় জয়েন করলেন এবং বড় কোনো পদও পেয়ে যাবেন। সেই দৃশ্য আমরা দেখেছি। অবশ্যই তৎকালীন সময়ে শেখ হাসিনা বিরোধী যারা রাজনীতি করছিলেন তাদের এই ধরনের কথাবার্তা এটা সমালোচনার যোগ্য এবং নূরকে নিয়ে প্রচুর ট্রল হয়েছে। পরবর্তীতেও যখন শেখ হাসিনা বিরোধী আবার কর্মকাণ্ড করেছেন তখনও ট্রল হয়েছে যে গণভবনে গিয়ে যাকে আপনি মা ডাকলেন, যার চেহারার মধ্যে আপনি আপনার মাকে খুঁজে পেলেন, তার সম্পর্কে এখন কি বলছেন? এক সময় আপনার গদগদ ব্যবহার, গদগদ আচরণ সেটা উপচে পড়ল, পরবর্তীতে শেখ হাসিনার সম্পর্কে যাচ্ছে তাই বললেন। এই যে দ্বিচারিতা, এটা নিয়ে সমালোচনা হয়েছে, মনিরা শারমিনও সমালোচনা করছেন। কিন্তু এখানে যে প্রশ্নটা, যে কারণে আলোচনাটা আনলাম, যে তিনি নুরুল হক নূরের সমালোচনা করছেন, খুবই ভালো কথা, কিন্তু এনসিপির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছে তাদের অধিকাংশই যে ছাত্রলীগ করতেন, তারা তখন আমার বঙ্গবন্ধু, আমার নেত্রী এই যে বয়ানগুলো দিতেন, সেই বয়ানগুলোর সমালোচনা কি মনিরা শারমিন কখনো করেছেন? নাকি মনিরা শারমিন নিজেও একসময় ছাত্রলীগের ভেতরে লুকিয়েছিলেন? লুকিয়ে না থাকলে তো যারা এনসিপির শীর্ষ নেতৃত্বে অনেকেই যারা রয়েছেন, যারা বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পত্রিকায় নানা রকমের বিশেষণ ব্যবহার করে বঙ্গবন্ধুর পক্ষে লিখতেন, পত্রিকায় কলাম লিখতেন, তারা যখন এনসিপির শীর্ষ নেতা হয়েছেন এবং কথায় কথায় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, যারা প্রতিনিয়ত আমার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু অমুক, বঙ্গবন্ধু এই, বঙ্গবন্ধু ওই, এবং ছাত্রলীগের মিছিল করছেন, ছাত্রলীগের শোডাউন করছেন, তারা যারা এনসিপির শীর্ষ নেতৃত্ব কিংবা আজকের ডাকসুর শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, তাদের নিয়ে মনিরা শারমিনকে একবারও ভেবেছেন? নাকি নূর এখন অন্য দল করে বলেই তার সমালোচনা করতে হবে? নিজের দলের কিংবা নিজের জোটের যারা ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন, তারপরে হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে এলেন, তাদের সমালোচনা করলে বোধহয় একটা নিরপেক্ষ অবস্থানে থাকতে পারতেন এবং তার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারতাম যে আত্মসমালোচনা করার সাহস এনসিপি নেতাদের রয়েছে। সেটা তো আমরা দেখছি না, তাই না? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।